অনেক কাল আগের কথা। বিশাল এক রাজ্য, নাম তার কুসুমপুর। সেই রাজ্যের রাজা বিক্রমজিৎ। তিনি প্রজাবৎসল। কিন্তু কিছুদিন হলো রাজপ্রাসাদের বিলাসিতা তাকে আর টানছে না। সোনার পালঙ্ক, হীরের মুকুট সবই যেন তার কাছে অর্থহীন মনে হচ্ছে। তিনি খুঁজছেন জীবনের এক নতুন অর্থ। ওহে সুমন্ত্র, আজ্ঞে মহারাজ, অধম উপস্থিত। বলুন, কি আদেশ? কোনো নর্তকী ডাকব নাকি সুস্বাদু ফলের আয়োজন করব? নর্তকী আর ফল, গত 20 বছর ধরে তো কেবল এটাই দেখে আসছি। আমার কি মনে হয় জানো, এই প্রাসাদের 4 দেয়াল আমাকে গ্রাস করে ফেলছে। বাইরের পৃথিবীটা কেমন তা আমি ভুলতে বসেছি। সে কি কথা মহারাজ, আপনি কেন বাইরের ধুলোবালি মাখবেন? বাইরে প্রখর রোদ, ধুলো আর শুধুই সাধারণ মানুষের কোলাহল। আপনি বরং বিশ্রাম কক্ষে চলুন। বিশ্রাম? শরীর বিশ্রাম চায় না সুমন্ত্র, মন শান্তি চায়। আমি ঠিক করেছি কাল সকালেই শিকারে যাব। তবে শিকারে যাওয়াটা একটা বাহানা মাত্র। আমি মূলত আমার রাজ্যটাকে নিজের চোখে দেখতে চাই। কিন্তু মহারাজ, এখন গ্রীষ্মকাল, বাইরে লু হাওয়া বইছে। আপনার সুকোমল ত্বকে। থামো সুমন্ত্র, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেনাপতিকে খবর দাও, কাল ভোরেই আমরা বের হব। আর শোনো, সাথে বেশি সৈন্য সামন্ত থাকবে না। আমি চাই না প্রজারা ভয় পেয়ে দূরে সরে যাক। আমি সাধারণের মাঝে মিশতে চাই। যথাজ্ঞা মহারাজ। তবে অধমের একটা অনুরোধ, অন্তত ছাতা ধরার জন্য দাসদের নিতে ভুলবেন না। যাবে, তুমি এখন এসো, আমাকে একা থাকতে দাও। পরদিন ভোর না হতেই রাজা বেরিয়ে পড়লেন। সঙ্গে মন্ত্রী সুমন্ত্র, সেনাপতি এবং কয়েকজন মাত্র প্রহরী। সূর্য যতই মাথার উপর উঠছে, গরম ততই বাড়ছে। বনের পথ ধরে চলতে চলতে মন্ত্রী সুমন্ত্র ঘেমে নিয়ে একাকার। আমরা কি একটু বিশ্রাম নেব? হ্যাঁ মহারাজ, সেনাপতি ঠিকই বলেছেন। উফ, কি গরম! মনে হচ্ছে সূর্যদেব আজ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছেন। আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তোমরা এত অধৈর্য কেন? দেখো, প্রকৃতির রূপ দেখো। প্রাসাদের মখমলের পর্দার আড়ালে এই আকাশ কি দেখা যায়? আর একটু এগিয়ে চলো সুমন্ত্র। আমার মনে হচ্ছে সামনে বিশেষ কিছু অপেক্ষা করছে। বিশেষ? এই জঙ্গলে বিশেষ আর কি থাকবে? হয়তো কোনো বুনো শূকর বা হরিণ। মহারাজ, দোহাই আপনার, আর শরীর চলছে না। আরে থামো সবাই। কি হলো মহারাজ, কোনো বিপদ? আমি কি তলোয়ার বের করব? না সেনাপতি, বিপদ নয়, বিস্ময়। ওই দেখো রাস্তার ধারে, ওই প্রখর রোদে এক জরাজীর্ণ বৃদ্ধ কি যেন করছে। ওহ, কোনো পাগল হবে হয়তো। এ দুপুরে কেউ ঘর থেকে বের হয়? চলুন আমরা এগিয়ে যাই। না, আমি দেখতে চাই ও কি করছে। চলো ওর কাছে যাই। এবং তার সঙ্গীরা ঘোড়া থেকে নামলেন। তারা ধীর পায়ে সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধের গায়ের চামড়া কুঁচকে গেছে, হাড় জিরজিরে শরীর। তবুও তিনি এক মনে মাটি খুঁড়ছেন। ছি ছি, কি নোংরা শরীর! মহারাজ, কাছে যাবেন না, গায়ের গন্ধে আপনার কষ্ট হবে। এই বুড়ো, এই মহারাজের সামনে মাথা নত কর। কে? ও, মাফ করবেন, আমার চোখ ঝাপসা, আমি খেয়াল করিনি। প্রণাম মহারাজ। থাক থাক, তোমাকে উঠতে হবে না, তুমি বসে থাকো। কিন্তু দাদু, তুমি এই ভর দুপুরে এই বয়সে এখানে কি করছো? তোমার তো এখন নাতি নাতনিদের সাথে গল্প করার কথা। গল্প তো রাতে করব মহারাজ, এখন যে কাজ করার সময়। আমি একটা আম গাছের চারা লাগাচ্ছি। আম গাছ? মহারাজ, শুনলেন? এই বুড়োর ভীমরতি ধরেছে। ওহে বুড়ো, তোমার যা বয়স, তুমি কি জানো এই গাছ বড় হতে কত বছর লাগবে? ঠিকই তো, মন্ত্রীমশাই ঠিক বলেছেন। আম গাছ ফল দিতে তো অন্তত 5-7 বছর সময় নেয়। ততদিন কি তুমি আদৌ বেঁচে থাকবে?
সুমন্ত্র, সেনাপতি, চুপ করো। কিন্তু ওরা তো ভুল বলেনি দাদু। তুমি কেন এত কষ্ট করছো? তোমার শরীর ঘামে ভিজে গেছে। এই গাছের ফল খাওয়ার ভাগ্য কি তোমার হবে? মহারাজ, শরীরটা আমার বৃদ্ধ হতে পারে, কিন্তু আশাটা এখনো তরুণ। একটু জল হবে? গলাটা বড্ড শুকিয়ে গেছে। সেনাপতি, ওনাকে জল দাও। শান্তি। শুনুন মহারাজ, আমি জানি এই গাছের ফল আমি খেতে পারবো না। হয়তো এই গাছ বড় হওয়ার আগেই আমি মারা যাব। চলো মহারাজ, এ পাগল, এর কথায় সময় নষ্ট করে লাভ নেই। দাঁড়াও সুমন্ত্র, ওর উত্তরের মধ্যে কিছু একটা আছে। বলো বৃদ্ধ, আমি তোমার কথা শুনতে চাই। বৃদ্ধ হরিদাস কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর মুখ তুলে রাজার চোখের দিকে তাকালেন। সেই ঘোলাটে চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল। মহারাজ, আপনি যখন ছোট ছিলেন তখন কি আম খেয়েছিলেন? অবশ্যই, রাজবাগানের আম তো বিখ্যাত। আমি প্রচুর আম খেয়েছি। সেই আম গাছগুলো কি আপনি লাগিয়েছিলেন? না, পাগল নাকি? আমি তখন শিশু। ওগুলো তো আমার বাবা এবং দাদামশাই লাগিয়েছিলেন। তাই মহারাজ, আপনার পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিলেন বলেই আপনি ফল খেতে পেরেছেন। আমিও আমার জীবনে হাজার হাজার ফল খেয়েছি, যা আমি লাগাইনি। আমার বাবা দাদারা লাগিয়েছিলেন। তাতে কি হলো? মন্ত্রীমশাই, এর মানে হলো আমরা সবাই ঋণী, পূর্বপুরুষদের কাছে ঋণী। তারা আমাদের জন্য ভেবেছিলেন, তাই আমরা সুখে আছি। এখন যদি আমি ভাবি আমি তো ফল পাবো না, তাই গাছ লাগাবো না, তবে আমার সন্তানেরা, আমার নাতি নাতনিরা কি খাবে? আমি এই গাছ আমার জন্য লাগাচ্ছি না মহারাজ, আমি লাগাচ্ছি তাদের জন্য যারা আমার পরে আসবে। আজ আমি যেমন অন্যের লাগানো গাছের ফল খাচ্ছি, কাল আমার লাগানো গাছের ফল অন্য কেউ খাবে। এটাই তো জগতের নিয়ম। স্বার্থপরের মতো কেবল নিজের পেটের কথা ভাবলে তো পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে মহারাজ। বৃদ্ধের কথা শুনে চারপাশ একদম শান্ত হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। মন্ত্রী সুমন্ত্র লজ্জায় মাথা নিচু করলেন। সেনাপতিও তলোয়ারের বাট ছেড়ে হাত জোর করে দাঁড়ালেন। দুটি জড়ো করলেন। রাজার চোখে তখন জল। তুমি আজ আমার চোখ খুলে দিলে দাদু। আমি ভাবতাম রাজকোষের ধন বিলিয়ে দিলেই বুঝি মহৎ হওয়া যায়, কিন্তু তোমার এই ত্যাগ, এই নিঃস্বার্থ ভাবনা, এর কোনো তুলনা হয় না। সুমন্ত্র, আমার থলি থেকে 10টি স্বর্ণমুদ্রা বের করো। ওহে পুণ্যবান বৃদ্ধ, তোমার এই মহৎ চিন্তার জন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। দয়া করে এই স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করো। তুমি খুশি তো? মহারাজ, আপনি দাতা কর্ণ, আপনার জয় হোক। মহারাজ, একটা মজার ব্যাপার লক্ষ্য করেছেন? সবাই বলে আম গাছ ফল দিতে 5-7 বছর সময় নেয়, কিন্তু আমার এই ছোট্ট চারা গাছটি দেখুন, লাগানোর সাথে সাথেই আমাকে ফল দিয়ে দিল। তাও সাধারণ ফল নয়, একেবারে সোনার ফল। ঠিক বলেছ। সত্যিই তোমার বুদ্ধি এবং রসবোধ অসাধারণ। সততা আর ত্যাগের ফল এভাবেই হাতে গরম পাওয়া যায়। সত্যিই মহারাজ, আজ আমরা এক বড় শিক্ষা নিয়ে প্রাসাদে ফিরছি। আমরা কেবল বর্তমানের সুখ খুঁজি, কিন্তু ভবিষ্যতের বীজ যে আজীবনতে হয়, তাই বৃদ্ধ না শেখালে জানতাম না। চলো সবাই প্রাসাদে ফিরি। তবে সেনাপতি, মনে রেখো, রাজপ্রাসাদের বাগানে কাল থেকে আমরাও নতুন গাছ লাগাবো, কেবল আমাদের জন্য নয়, আগামীর জন্য। রাজা তার দলবল নিয়ে প্রাসাদের দিকে ফিরে চললেন, কিন্তু পেছনে পড়ে রইল সেই বৃদ্ধ ও তার লাগানো ছোট্ট চারাগাছটি, যা একদিন মহিরুহে পরিণত হবে এবং ক্লান্ত পথিককে ছায়া দেবে। সত্যিকারের কর্মফল তো এমনই হয়, নিঃস্বার্থ এবং অনন্ত।